এখানে কি সুন্দর সুন্দর মন্দির আছে, ওই মন্দিরগুলো কি করে যায় কে জানে। ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স চলে এসছে ভিয়েতনাম সিরিজের আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এসছি যখন একা ঘুরতে হোক যাই হোক আপনাদের দেখিয়েই ছাড়বো। আর আজকে আমরা করব নিনবিন সাইট সিইং। আর নিনবিনের কাছাকাছি এত সুন্দর দুখানা জায়গা আপনাদের দেখাবো যে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। তবে তাই করবো, কিন্তু আমি ভেতরে আসতে যাবো না, কোনো ফেসে গেলে অসুবিধা হতে পারে, কারণ এখানে জানি অন্য দেশ সম্পূর্ণ। এখানে আমি গাড়ি লাইটটা অফ করছি না, কিছুই দেখতে পাবেন না, কোনো জনবসতি নেই, কিচ্ছু নেই, জঙ্গল পুরো চারিপাশে। এই মাংসটা ছেলে কিছু পাতা দিয়েছে, গাঁজা পাতা টাইপের দেখতে মনে হচ্ছে, খেলে নেশা পেশা না হয়ে যায় আবার। দুর্দান্ত তো লেকটা। আর এইদিকে পুরো শহরের ভিউ। চলুন তাহলে আজকে আপনাদের দেখাই বাইদিং পাগোডা আর মুয়া কেভস, আর তার সাথে থাকবে অনেক অ্যাডভেঞ্চার। এই যে এখানে পার্কিং স্পট টাইপের কি ছিল সেখানে এসছি আর কি। এখানে কি সুন্দর সুন্দর মন্দির আছে, ওই মন্দিরগুলো কি করে যায় কে জানে। পুরো লেকটার মাঝে মন্দির, আর এখানে বাচ্চারা সব পিকনিক করছে। এটা হচ্ছে মেন গেট মোস্ট প্রবাবলি, এই মেন গেটটা দিয়ে ঢুকতে হয়। পেছনে যে পাগোডাটা আছে ওটা হচ্ছে মেন পাগোডা, কিন্তু কোথা দিয়ে যাও বুঝতে পারছি না। ঢোকার নিশ্চয়ই কোনো রাস্তা থাকবে। আমি ভাঙাচোরা স্কুটি নিয়ে এসেছি। সুন্দর পরিবেশ, কিন্তু পরিবেশটা খুব ভালো। আমার স্পেশালি এদিকে এই লেক, এটা কী লেক আমি এক্স্যাক্টলি জানি না। এই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলাম, ওরা সব স্কুল থেকে এসছে পিকনিক করার জন্য, সব এনজয় করছে এখানে। ভালো, বেশ বেশ ঠান্ডা পড়ে গেছে এখন, মোটামুটি 4:30 বেজে গেছে, তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। এখন কান্নাকগুলো ঢাকতে হবে, প্রথমে তো ঢাকিনি, সেখানে ঠান্ডা ঠান্ডা লেগে গেছিলো। এবার দেখি এখান দিয়ে মেন গেটে না ঢুকলে কিরকম ঢুকবো বুঝতে পারছি না। এখানে মোটামুটি সব অ্যাট্রাকশনগুলো কিন্তু 5টার সময় বন্ধ হয়ে যায়, এটা একটা সমস্যা। এতে বাচ্চাগুলোর সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম, এই ইন্টারাকশনগুলোই ভালো লাগে, যে কোথা থেকে এসছো, কদিন থাকবে, কি করবে, এইসব জিজ্ঞেস করছিল, ভালো লাগলো বেশ। তো সেই গল্পগুলো সবসময় তো ক্যামেরা আমার করে তোলা হয় না, ওরা একটু কনসিয়াস হয়ে যাবে আর কি, সেই জন্য নিজের জন্য একটা গল্প টল্পগুলো থাকুক, কী আছে। দেখি যদি সামনে ওটা ঢুকতে পারি, এটা যেহেতু অনেক বড় পাগোডা মনে হচ্ছে, দেখাবো আপনাদের, তাহলে আপনারা এই আশপাশটা এনজয় করুন, ভালো লাগবে আশা করি। এই যে এখন এই বাইদি পাগোডায় অ্যাট লাস্ট চলে এসেছি। প্রথমে যে জায়গাটা গিয়েছিলাম সেটা ছিল হচ্ছে অফিসিয়াল, মানে স্টাফদের পার্কিং, স্টাফদের এন্ট্রেন্স, আর সেটা থেকে অনেকটা এগিয়ে আসতে হবে। তো এগিয়ে সেখানে চলে এসেছি। এখানে স্কুটি পার্ক করলাম, 15,000 লোকাল কারেন্সি নিল, বেশি দেখছি। এমনি জায়গা আনঅফিসিয়ালগুলো কমই, যাই হোক কোনো ব্যাপার না। এই পেছনে এখানে দেখুন, এখানে পার্কিং করে দিলাম স্কুটিটা রেখে। এবার সামনের দিকে যাব, গিয়ে দেখাচ্ছি। 5:10 হয়ে গেছে, সন্ধ্যে অলমোস্ট হয়েই এসছে। দেখি, তাও তো একটু অনেক গাড়িটারি আছে, তো আশা করছি দেখতে পাবো। আর এই পাগোডাটা এতটাই সুন্দর, আর আলো জ্বালিয়ে দিচ্ছে, তো আরও বেশি ভালো লাগছে। তো ভেতরে গিয়ে দেখি একবার কতদূর কী দেখা যায়, আর আপনাদের কতটা দেখানো যায়। এই জায়গাটা সুন্দর। এখানে ঠিক কোনটা একটা জিনিস বুঝছি না, সেটা হচ্ছে এখানে ইলেকট্রিক গাড়ি আছে, সেটা করে যাওয়া যায়, সেটা 200 টাকা বলছে। কিন্তু হেঁটে গেলে কি ফ্রি? ইলেকট্রিক গাড়ি রিটার্নের জন্য হচ্ছে 60,000, আর স্তূপায় মানে যেটা পাগোডা আছে ওটা যদি ওঠেন তাহলে হচ্ছে 22,220 আর কি, 220। আর ভিআইপি ইলেকট্রিক কারও আছে, ট্যুর গাইডও আছে, অনেক কিছুই আছে। দেখা যাক, দেখি আমি হেঁটে একবার যাওয়ার দেখি, যদি যেতে পারি তো ভালো, তাহলে হেঁটেই চলে যাবো। না, একটু ব্যাক করেই যাচ্ছি, বেশি কেদারি মেরে লাভ নেই, কারণ এগুলো অনেক দূরে মনে হচ্ছে। তাই কি 200 টাকা দিয়ে এটা নিয়েই নিই, এটাই ভালো অপশান। কারণ হেঁটে হেঁটে একই পায়ে ব্যথা হয়ে গেছে, তো শুধু আর কষ্ট করবো না। আর সন্ধ্যে হয়ে যায়, যদি বন্ধ হয়ে যায় গিয়ে, তাহলে আর একটু মুশকিল হয়ে দাঁড়াবে। তাই কি টিকিটটা কেটে নিই। এখন এই ইলেকট্রিক কারে বসে পড়েছি। এটার যেরকম বললাম খরচা হচ্ছে 60,000 লোকাল কারেন্সিতে। তো কী বললো, ভেতরে অনেক বড় কম্পাউন্ড আর কি, সেই জন্য ঠিকই করেছি না গিয়ে হেঁটে, কারণ ভেতরে অনেক বড় কম্পাউন্ড। এক জায়গায় ড্রপ করবে, সেখান থেকে পিক আপ করে নেবে বলছে। যেখানে ড্রপ করবে সেখান থেকে ড্রপ করার পর ভেতরটা ঘুরে নিতে পারবো, অনেকগুলো পাগোডা আছে। এবং ঘুরে টুরে নেওয়ার পর তারপর আবার ওই ইলেকট্রিক কার স্টেশন যেখানে ড্রপ আছে সেখান থেকেই পিক আপ হয়ে যাবে। তো সেটাও মেইন গেটে নিয়ে চলে আসবে। এই দেখুন লেখা আছে ইলেকট্রিক কার স্টেশন। খুব জোর চলে, ভেতরে অনেক কিছু আছে, সব লাইট টাইট জ্বলে গেছে, কিন্তু এটা এক্স্যাক্টলি কখন ক্লোজিং টাইম সেটা বুঝতে পারলাম না, গেলেই বুঝতে পারবো। যাওয়া যাক তাহলে। এই যে ইলেকট্রিক গাড়ি করে অবধি দিয়ে গেল, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে একদম সাউথ গেট। এবার এখান থেকে নেমে সব জায়গাগুলো ঘুরতে হবে। সন্ধ্যাবেলা কিন্তু হেভি লাগছে, পুরো একদম লাইট আপ করে দিয়েছে, সব আলোগুলো জ্বলছে। আর এখানে হচ্ছে পুরো ডিটেলসটা দেওয়া আছে। এখন সাউথে রয়েছি, এখান থেকে মাঝখানে জায়গাগুলো ঘুরতে পারা যাবে। ভাগ্যি সেটা আসার চেষ্টা করিনি। ভিয়েতনামের নামকরা ফিউডাল ডাইনাস্টি কিন্তু 3টে ছিল।
এবং সেই সময় বুদ্ধিজম কিন্তু ছিল সবচেয়ে ওয়াইড স্প্রেড আর পপুলার ল্যাঙ্গুয়েজ। আর লি ডাইনাস্টির সময় কিন্তু এই বাইডিং পাগোডা তৈরি করা হয়। শোনা যায় এটা একটা জায়গা ছিল যেখানে লোকালদের অ্যাসিস্ট্যান্স দেওয়া হতো, রোগ বেরোগ ঠিক করা হতো, আর মানুষ এখানে প্রেয়ার আর কন্টেম্পলেট করতে পারতেন। এই যে জায়গাটা, এখানে তো আগে আসলে ভালো হতো মনে হচ্ছে। এ তো বিশাল বড় সিটাডেল ছিল আর কি, মানে বিশাল রাজপ্রাসাদ সব কিছু। বাহ, কী অপূর্ব। এখানে তো ঘুরতে ঘুরতে হারিয়ে যাও মনে হচ্ছে। উড়ে না, কি জায়গা রে ভাই। আর এরকম সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। এই করিডোরের মধ্যেই রয়েছে 500টা আরহাত স্ট্যাচু, এবং এটাও কিন্তু একটা ফেমাস জায়গা এই কমপ্লেক্সের। এখান দিয়ে বেরোনোর রাস্তা থাকলে ভালো হয়, যদি বেরোনোর রাস্তা না থাকে চাপ হয়ে যাবে। অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি। মেন এই পাগোডা, যেটা বিশাল বড় পাগোডা না, ওটায় যাওয়ার আমার ইচ্ছে আছে, কিন্তু কীরকমভাবে যাবো কে জানে। হেভি হেভি, এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড জায়গা। এখানে না আসলে কিন্তু ভিয়েতনাম আসাই বৃথা মনে হচ্ছে আমার এখন। কী অপূর্ব, জাস্ট দেখুন একবার। একা একা একটু ভয় লাগবে আপনাদেরও, কিন্তু জাস্ট দেখুন কত স্ট্যাচু, কত স্ট্যাচু, বাপরে বাপ, ভর্তি। আর আমি এখানে একা, আর কেউ নেই কিন্তু, পুরো গা ছমছমে পরিবেশ। এই সামনেটা নাকি বেল টাওয়ার, কি লাগছে ওফ। আপনারা দেখুন, সামনে যাই একটু দেখাই আপনাদের। এসছি যখন, একা ঘুরতে হোক যাই হোক, আপনাদের দেখিয়েই ছাড়বো, নিজেও দেখবো আর কি। অপূর্ব অপূর্ব। এটার ভেতরে খুব সুন্দর একটা ঘন্টা আছে, ঘন্টা কি বিশাল বড় একটা ঘন্টা, সুন্দর কি বলছি। ভেতরটা উঠলে দেখা যাবে সেটা, কিন্তু এখন আর অত টাইম নেই ভেতরে গিয়ে দেখাবো। কিন্তু দেখুন ভালো করে, ভেতরে নোটিস করুন, ভেতরে একটা ঘন্টা আছে। এই জায়গাটা এসে সত্যি মনে হচ্ছে যে জাপানে চলে এসেছি, চায়না জাপান ওরম টাইপের কিছু একটা কালচারে। কি দারুণ দারুণ, টু গুড, হেভি লাগছে। এই জায়গাটা দেখুন, এটা একটা মন্দির মনে হচ্ছে, দুর্দান্ত দুর্দান্ত। এটা না আসলে ভুল করতাম। আর এদিকে স্ট্যাচুটা দেখুন একবার। এই যে নতুন বাইডিং পাগোডা ভিয়েতনামের কমপ্লেক্সটা দেখছেন, এটা কিন্তু 700 হেক্টর জমির ওপর অবস্থিত। আর এই জায়গাটা খুব কাছাকাছি কিন্তু হোয়াং লং রিভার থেকে। এই বিশাল কমপ্লেক্সের মধ্যে অনেক পাগোডার বিল্ডিং কিন্তু তৈরি হয়েছে 2003 থেকে 2010 সালের মধ্যে। এখানে কিন্তু একটু টাইমটা বুঝে আসবেন, এখানে যদি লোকজনই নেই, দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। কোনো মতো একটা এস্টিমেশন করে করে, যেহেতু টাওয়ারটা অনেক উঁচু, সেদিকে কোন দিকে আছে আর কি পাগোডাটা বা টাওয়ারটা, সেদিকে যাচ্ছি, মনে হচ্ছে কাছাকাছি। কিন্তু বিশাল বড় কমপ্লেক্স, অপূর্ব সুন্দর। লাইটগুলো জ্বলে গেছে বলে দারুণ লাগছে, আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের কাজ নেই। জায়গাগুলো দেখুন, এই যে এটা হচ্ছে একটা প্রেয়ার হল টাইপের, কি বিরাট, কি সুন্দর। হাঁপিয়ে গেছি। এখানে মিনিমাম 2-3 ঘন্টা টাইম লাগে মিনিমাম, এত বড় এরিয়া। যাই ভেতর দিকে যাই, এসছি এখন দেখেই যাবো। মেন আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই যে স্তূপাটাই, মাঝখানে যে বিশাল একটা স্তূপা আছে, ওটা তো যাবো। কোন দিক দিয়ে যাবো সেটা খালি বুঝতে পারছি না, দেখছি খুঁজছি। বাইডিং পাগোডা সবকটা জায়গায় কিন্তু দেখার মতন। এই কমপ্লেক্সের মধ্যে যে কত প্রেয়ার হল, কত পাগোডা, কত মন্দির, কত রিচুয়াল হল আছে, আপনারা কিন্তু ভাবতেও পারবেন না। তাই হাতে অনেকটা সময় নিয়ে আসবেন। সকালে আসলে কিন্তু ট্যুরিস্ট বেশি থাকে, এবং রাতে আসলে সুবিধা হচ্ছে এখানে কিন্তু আলো জ্বেলে দেওয়া হয়, তাই সেটা দেখার কিন্তু একটা আলাদাই মজা। এই বাইডিং পাগোডা হ্যানয় থেকে 95 কিলোমিটার দূরে, নিনবিন থেকে 25 কিলোমিটার, আর হোয়ালু সিটাডেল বা হোয়ালু অ্যানশিয়েন্ট ক্যাপিটাল থেকে 12 কিলোমিটার দূরে। এখানে তো আপনারা কিছুই দেখতে পাবেন না। একটা ভিয়েতনামি ফ্যামিলি এসেছিলো, ওখানে ছোটো বাচ্চা ছিল, ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, এই করলাম, আমার ছবি তুলেছি, ছবিগুলো দিয়ে দেবো পারলে। কিন্তু এই গাড়িটা ভাই কোথায় যাচ্ছে কে জানে, আমি বা কোথা দিয়ে যাবো কে জানে। কি চড়াই রে ভাই, এখানে কেউই আর নেই। বুঝতে পারছি না ওটা দেখতে পারবো কি পারবো না, কিন্তু এখানে পুরোই অন্ধকার, বিশাল চড়াই। দেখি ট্রাই করে আপনাদের দেখাতে পারি নাকি। এই সামনে যে স্তূপাটা দেখতে পাচ্ছেন, ওটা দেখার জন্য কোথা দিয়ে যাচ্ছি কে জানে, কখনই বা পৌঁছাবো তাও জানি না। লোকজন নেই, কিছুই নেই, কিন্তু জাস্ট ওটা দেখবো বলে যাচ্ছি। আমার ব্যাক করতে হবে 1.5 কিলোমিটার। কী অবস্থা, ঠিক আছে কোনো ব্যাপার না, ট্রেন তো থাকা দরকার, হাতে টাইম আছে,
6:10 হয়েছে। প্রবলেম হচ্ছে বাড়িতে আমি বলতে পারিনি, কারণ নেটওয়ার্ক নেই আমার একদম। এইটাই এটা দেখে ব্যাক করবো, কারণ আমাকে আবার 25 কিলোমিটার মতন ফিরতে হবে। পুরো অন্ধকার রাস্তার দিকটা হবে, পুরো হাইওয়ে। এখানেও একটা প্রেয়ার হল টাইপের আছে, কিন্তু এখানে আর ঢুকবো না। স্তূপাটার খোঁজ করি কোন দিকে, বুঝতেও পারছি না। এদিকে তো না, প্রেয়ার হল রেস্টুরেন্ট কোথাও তো লেখা থাকবে নাকি? কোনো লোকই নেই তো, এটা একটা সমস্যা দাঁড়িয়েছে, সেই জন্য আর বোঝা যাচ্ছে না। আমার একটাই যে চাপ লাগছে, কোনো লোক নেই, জোন নেই, কেউ নেই, পুরো অন্ধকার হয়ে গেছে, ভুতুরে পরিবেশ। এবার একটা ক্লোজিং টাইম কটা সেটাও জানি না। 3-4 কিলোমিটার ব্যাক করতে হবে, আর গাড়ি ধরতে গেলে মানে বাসটা ধরতে গেলে 1.5 কিলোমিটার। গিয়ে দেখি কোথায় কী আছে। ও ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর পেয়ে গেছি সেই স্তূপা। দেখুন আপনারা, কথা বলার অবস্থা নেই, কিন্তু অপূর্ব সুন্দর। এটা নাকি ওপর দিকে ওঠা যায়, কিন্তু এখন আমি পারবো না ওপরে উঠতে, আমার টিকিটও কাটা নেই, প্লাস অনেক লেট হয়ে গেছে, ব্যাক করতে হবে। তো গিয়ে দেখি কোনো লোকজন থাকলে ভালো একটু, নইলে কোন সময় কি বন্ধ করে দেবে ভগবানই জানে। লোকজনের আওয়াজ তো পাচ্ছি, মনে হচ্ছে ভেতরে লোকজন উঠেছে, সেটা হলে ভালো। দারুণ রাত্রিবেলা দারুণ লাগছে। গাছের ফাঁক দিয়ে ছবিগুলো তুলবো, ছবিগুলো সব দিয়ে দেবো ইয়র ঘোষবাবুতে ইনস্টাগ্রামে, দেখবেন, সাপোর্ট করবেন, খাটনি বজায় থাকবে। এখানে ভেতরে না কথার আওয়াজ পাচ্ছি, এটা কি মানুষ নাকি চাপই লাগছে? আশপাশে কিন্তু কেউ নেই। উড়ে পড়ে। আর এসব উত্তাল জায়গা দেখার জন্য স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। অন্ধকার থেকে এটুকুই বলছি। হিসি পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ ব্রেকফাস্টে বা কিছু খাইনি, একটু বাদাম খেয়েছি খালি। এবার ব্যাক করি। অ্যাকামপ্লিশড, অ্যাডভেঞ্চার অ্যাকামপ্লিশড। সুন্দর জায়গা দেখে নিয়েছি, ব্যাক করা যাক। এই যে বাচ্চা, এদের সাথে দেখা হয়েছিল, এ ভিয়েতনামের থাকে, এখানকারই ফ্যামিলি। খুব সুন্দর, অনেক গল্প পুজো করলাম, খুব ভালো লাগলো। একটা ছবি তুলে নিচট করে। ফাইনালি এক্সিট এরিয়াতে চলে এসেছি, মানে এখান থেকে আবার গাড়ি নিয়ে যাবে মেন এক্সিটের দিকে। এখানে সুভিনিয়ার শপটা অনেক কিছু আছে, সব গুটিয়ে দিচ্ছে, কারণ এখন 7টার উপর বেজে গেছে। ও হ্যাঁ, অলমোস্ট 7টা। আর আমি একজনকে পেলাম যে কি না একটু ইংরেজি বোঝে, সে আমাকে দেখিয়ে নিয়ে আসলো। তো যাওয়া যাক। এই যে স্তূপা টুপা সব কিছু, সুভিনিয়ারের দোকান, সব কিছু ছেড়ে ছুড়ে এবার এগিয়ে যাচ্ছি। দারুণ ছিল এটা, কিন্তু হাইলি রেকমেন্ডেড একটা জায়গা। আর ডিটেলসে পারলে বাড়িতে গিয়ে বলবো আপনাদের, কিন্তু দারুণ। একটু আগে আসুন, পুরো জায়গাটা সুন্দরভাবে এনজয় করুন, খুব ভালো লাগবে। যাওয়া যাক। আজকে এখন পেছন দিক করে বসছি, মজাদার লাগছে। এই যে রাস্তা দিয়ে ব্যাক করছি, অনেকক্ষণ ধরে যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। কোন দিক দিয়ে আসছে কে জানে, এত বড় কমপ্লেক্স তো, সেই জন্য টাইমও লেগে যাচ্ছে। খুব টায়ার্ড হয়ে গেছি। 25 কিলোমিটার এখন চালাতে হবে অন্ধকারের মধ্যে, এটাই বাজে ব্যাপার। হাই রোডে একটু সাবধানে চালাতে হবে, আর তেলটাও কম আছে। ঠিক আছে, সব অডস তো সবসময় নিজের দিতে থাকবে না, এর মধ্যেই চালিয়ে নিতে হবে। আগে পৌঁছায়, একটু বাদাম খেয়ে নেবো। আমি নিজের মুখ আর দেখাচ্ছি না, কারণ দেখা যাবে না কিছু। আমারই লাস্ট স্কুটি এখান থেকে বেরোচ্ছে। এই দাদার থেকে একটু যাওয়ার রাস্তাটা জেনে নিলাম। বললো ভেতরের রাস্তা দেখাচ্ছিল ম্যাপে, সেটা দিয়ে যাওয়া উচিত না। আমার অফলাইন ম্যাপ রয়েছে, অনলাইন ম্যাপ নেই, তো ওটাই সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, হাই রোড ধরে যাবো, এটাই বলে দিল বারবার করে, তো তাই করবো। আর এখানে ক্লোজিং টাইম মানে অনেক লেট করে, এখনও দেখছি অনেক বাস আসছে, তো রাত্রিবেলা লোকজন দেখে মনে হয়, কিন্তু দোকান টোকান বন্ধ হয়ে যাচ্ছে। অনেকটা রাস্তা যেতে হবে আমাকে, 30 কিলোমিটার উপরে মনে হচ্ছে হাই রোড দিয়ে গেলে, অনেক বেশি রাস্তা। ভেতরের রাস্তা অ্যাভয়েড করতে বললো, তো আমি তাই করবো। কিন্তু আমি ভেতরের রাস্তায় যাবো না, কোনো সময় ফেসে গেলে অসুবিধা হতে পারে, কারণ এখানে জানি না, অন্য দেশ সম্পূর্ণ। লোকজন ভালো স্টিল। আমি হাই রোড দিয়ে ব্যাক করি, গিয়ে কথা বলছি, কারণ অনেক টাইম লাগবে যেতে। বেরিয়ে পড়ি। এই এখন একটা হাইওয়ের ইন্টারসেকশানে এসেছি। আমিও আগে বুঝতে পেরেছি, গাট ফিলিং বলছিল, দাদাও বললো যে হাইওয়ে ছেড়ো না, হাইওয়ে ছেড়ে ভেতরের রাস্তা ঢুকো না। তাই ভেতরের রাস্তা ঢুকবো না, এদিক দিয়ে যাবো। পুরো শুনশান রাস্তা, কিচ্ছু নেই, লোকজন নেই, কিচ্ছু নেই। তাড়াতাড়ি বেরিয়ে যাই, তেলটা থাকলে হয়, থেকে যাবে মনে হচ্ছে। যাওয়া যাক। ভগবান সহায় আছে, ঘোষবাবু অ্যাডভেঞ্চার্সের টোটাল অ্যাডভেঞ্চার। এখানে আমি গাড়ি লাইটটা অফ করছি না, তারা কিছুই দেখতে পাবেন না। কোনো জনবসতি নেই, কিচ্ছু নেই, জঙ্গল পুরো চারিপাশে। কোথাও দাঁড়াচ্ছি না, এখানে একটু মনে হলো দূরে একটা বাড়িঘর তো আছে বলে একটু দাঁড়ালাম। ডেঞ্জারাস রাস্তা, তাড়াতাড়ি বেরিয়ে যাই। আমি কিছু দেখাচ্ছি না, আর লাইট অফ করলে অন্ধকার, কিন্তু কিচ্ছু নেই। আর হাই রোড ধরে যাচ্ছি, ভেতরের রাস্তা ঢুকলে কিন্তু খুব চাপ আছে।
পুরো অন্ধকার, কোনো স্ট্রিট লাইট নেই, কিচ্ছু নেই, নাথিং অ্যাট অল। ডেঞ্জারাস, একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে। অ্যাট লাস্ট মেন হাই রোডটাই আসতে পেরেছি মনে হচ্ছে। এখান দিয়ে ডান দিকে চলে গেলে হচ্ছে নিনবিন, তো নিনবিনের দিকেই যাবো। বাহ, কিছুই নেই, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছু নেই। তাড়াতাড়ি বেরিয়ে যায়, তেলটা শেষ হয়ে গেলে হেভি কেস খেয়ে যাবো। এখানে অনেক কিছু শেষ হওয়া মানে খবর কিন্তু ফুল। যাওয়া যাক, এগিয়ে যাই। আর 15 কিলোমিটার ভেতরের রাস্তায় দেখা যাচ্ছে, বাইরে হাই রোড দিয়ে গেলে মনে হয় 20 কিলোমিটার। দেখছি করে রাস্তাটা দেখে তারপর ঢুকতে হবে। এবার অ্যাট লাস্ট আলোওয়ালা রাস্তা এসছে। এখন আর 9 কিলোমিটার বাকি। ট্রাকই ট্রাক, এমনিতে লোকজন নেই, কিছুই নেই, তাও অ্যাটলিস্ট রাস্তায় আলো আছে, একটা ভাগ্য ভালো। এটা আমাদের হাইওয়ের মতন আর কি। আগের রাস্তাগুলো যা ছিল প্রচণ্ড খারাপ, মাঝখানে দিয়ে ফরেস্টের স্ট্রেচটা খুব খারাপ ছিল। যাই হোক, যাই ঘরে যাই, আর কেলেই গেছে, মানে আর পারছি না আর কি। অ্যাট লাস্ট এই 8টা নাগাদ ঘরে ঢুকলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, ঠান্ডাও লেগেছে। এখন এসে বুঝতে পারছি ঠান্ডাটা লেগেছে, তাই একটু কফি আছে এখানে, কফিটা বানিয়ে খাই। প্রচণ্ড খিদেও পেয়েছে, কি খাওয়ারও খাবো, একটু রেস্ট করি বাবা। বাকি দুটো জিনিসই বাকি আছে, সেটা কালকে করবো, বোটিং আর মুয়া কেভ, দ্যাটস ইট। আমার কাছে গ্রিন টি দিয়ে গেছে এখানে, আমি বললাম আমি কিন্তু অর্ডার দিইনি, তাও বললো দিয়ে যাচ্ছি, খাও, খেয়ে দেখো। এখানকার লোকাল এটা মোস্ট প্রবাবলি। এই যে কালকে রেস্টুরেন্টটাতেই এসছি আবার, এইখানে ফ্যামিলি রেস্টুরেন্টস। খাওয়াটা দিয়ে দিয়েছি আজকে, একটা ভেজ ফ্রাইড রাইস আর সাথে ফ্রাইড চিকেন। আসুক তো আবার দেখাচ্ছি। এই যে রাতের ডিনার এসে গেছে, আজকে ভেজ ফ্রাইড রাইস দিয়েছি, কারণ সাথে মাংস নিচ্ছি বলে। চিকেন নিয়েছি, এটা আলাদা করে কিছু একটা স্যুপ টাইপের দিয়েছে, ছোটো একটা স্যুপ বা সস টাইপের সামথিং মিক্সচার কিছু একটা আছে। মাংস আর এটা সবগুলো মিলিয়ে হচ্ছে, এটা হচ্ছে 95 করে, আর এটা হচ্ছে 45, তো দুটো মিলিয়ে আর কি 140 লোকাল কারেন্সির। এই মাংসটার সাথে কিছু পাতা দিয়েছে, গাঁজা পাতা টাইপের দেখতে মনে হচ্ছে, খেলে নেশা বেশা না হয়ে যায় আবার। এই স্যুপটা খেতে সুন্দর, কিন্তু এখানে একটা ঝাল সস হলে ভালো হতো। ওপরে একটা কোটিং দিয়ে করেছে, আর এখানে তেলটা একটু অন্য কিছু ইউজ করে, সেটা খেতে একটু কিরম লাগছে, বাট ঠিক আছে, ভালো খেতে। এমনি পেটের খালি তো সবই ভালো লাগছে, কিন্তু এটার দামটা একটু বেশি মনে হলো, 95,000, মানে একটু বেশিই লাগছে আমার। আমি মজা করছিলাম, এগুলো মনে হচ্ছে বেসিল পাতা, গন্ধটা এরকম ভাতের মধ্যেও ছিল, ভাতটা খেলাম, আর মাংসের মধ্যেও ছিল। এই গন্ধটার জন্য একটু অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে। আবার একটা কলা দিয়ে গেছে, আমার মনে হচ্ছে কিছু ব্যাপার আছে, মানে মেন কোর্স আর সাইড ডিশ অর্ডার করলে মনে হয় একটা ডেজার্ট আর একটা ড্রিঙ্কস দেয় মোট কথা। মানে ড্রিঙ্কস মানে চা দিয়েছিল আমাকে, গ্রিন টি, বিয়ার ভাববেন না। আর কলাটা বাড়ি নিয়ে যাবো, খাওয়া শেষ। এইখানে রাস্তাটা কিন্তু এরকম ছোটো ছোটো অনেক দোকান আছে, এখানে কিন্তু ব্যানানা শেক বা নানা রকম ফ্রুট শেক, প্যানকেক এসব পেয়ে যাবেন। আর যেমন দেখালাম এখানে মার্টও আছে অনেকগুলো করে, তো এখান থেকে গ্রোসারি আইটেমসও কিনতে পারেন, যেগুলো কিন্তু দাম বেশি। আমি 4টে মাইলো কিনলাম, ছোটো মাইলো, তাতে কিন্তু 100 টাকা পড়ে গেল, মানে 30,000 লোকাল কারেন্সি। 11টা বাজে, লোকজন মোটামুটি সব শুয়েই পড়েছে মনে হচ্ছে, আস্তে আস্তে সব দোকানই গুটিয়ে যাচ্ছে এখন। আর আমিও ঘরের দিকে ঢুকি, এই গেট বন্ধ করে দিয়েছে, যাওয়া যাক। ব্যাংককে নেক্সট দিন সকাল সকাল উঠেই আমি চলে যাই ত্রাঙ্গান, যেখানে বোটিংটা কিন্তু প্রচণ্ড ফেমাস আর খুব সুন্দর। সেই পুরো ডিটেলড বোট ট্যুর, কোন রুট দিয়ে গেলাম, কত খরচা এবং দারুণ এই সুন্দর পরিবেশ আপনাদের দেখাবো নেক্সট এপিসোডে, কারণ সেই এপিসোডটা স্পেসিফিক্যালি থাকবে হচ্ছে এই ত্রাঙ্গান বোট ট্যুরের ওপর। আর ত্রাঙ্গান বোট ট্যুর করার পর আমি চলে গেছিলাম মুয়া কেভসে। চলুন তাহলে এখন যাওয়া যাক মুয়া কেভস, এবং আপনাদের দেখাই এই অপূর্ব সুন্দর কেভ আর যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো কেমন লাগে। 4:56 বাজে, এখনই মুয়া কেভে আসলাম আর কি। গিয়ে দেখি টিকিট কাউন্টার খোলা আছে নাকি, তাহলে ঢোকার চেষ্টা করবো, নইলে এরপর আর সুযোগ হবে না। দেখি ঢুকতে দেয় নাকি। ওখানে আবার সেই স্কুটি রাখতে হলো 10,000 লোকাল কারেন্সিতে। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে মুয়া কেভসের, এটা হচ্ছে 1 লাখ লোকাল কারেন্সি, মানে মোটামুটি ধরে রাখুন ওই 300 টাকা একটু বেশি হবে। তো বলছে রাত 9টা অবধি নাকি খোলা আছে, আর ওপরে নাকি লাইটও আছে, তো সেটা হলে তো অসুবিধা নেই, তাহলে যাওয়াই যেতে পারে। যাই তাহলে, এখন জাস্ট 5টা বাজলো আর কি। আচ্ছা, প্রচুর ভিড় আছে, বিকেলের দিকে মনে হচ্ছে একটু খালি থাকবে, কিন্তু ওপরে কী দেখতে পাবো না পাবো সেটা বুঝতে পারছি না। কিন্তু যেহেতু 9টা অবধি খোলা আছে, এসে ভালোই করেছি। প্রথমে ভেবেছিলাম আসবো না, কিন্তু যাওয়া যাক। এই দেখুন এখানে জামা কাপড়ের দোকান আছে, এখানকার লোকাল যেসব টুপি সেগুলো বিক্রি হচ্ছে, খাওয়া দাওয়ার দোকান আছে, সব কিছুই রয়েছে। ভেতর ঢুকে দেখি জায়গাটা কীরকম। একটা কেভ আছে আর একটা ভিউ পয়েন্ট আছে, দুটোই জানি, তো দেখছি গিয়ে কোনটা কী আছে না আছে। সব জায়গাগুলো কিন্তু দারুণ সুন্দর ডেকোরেশন করে রেখেছে এরা, মানে এত সুন্দর জিনিসপত্র দিয়ে সাজিয়েছে। রিসেপশনগুলো দেখুন কী সুন্দর বানিয়েছে, দুর্দান্ত। এই দেখুন দেখার মতন, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। আর ভিয়েতনামের প্রতি আমার রেসপেক্টটা কিন্তু অনেক বেড়ে গেল আর কি, টুরিস্ট লোকেশনগুলো এত সুন্দর সাজিয়ে মেনটেন করে প্রমোট করছে।
এখানে বাড়িগুলো বানিয়েছে, বাড়িগুলো কি সুন্দর, দারুণ। মাঝখান দিয়ে গাছটা বেরিয়ে গেছে। এখানে লোটাস লেক আছে, তো সে লেকে পরেই যাবো, এখন ঢুকে কি লাভ আছে? বা ঠিক আছে, চট করে দেখে যাই, কারণ দূরের জায়গাটায় গেলে তারপর আবার এই জায়গাটা আসতে পারবো কি না বুঝতে পারছি না। তো একটা দেখে ব্যাক করে যাবো, মানে ব্যাক করে অনেক আগে যাবো আর কি। এখানে ছোটো ছোটো ক্যাফেও আছে, তো খাবার দাবার খেতে পারেন, সব কিছুর ব্যবস্থা আছে। দাম মনে হয় একটু বেশি হবে। ও হো, লেকটা তো খুব সুন্দর, মনে হচ্ছে সকালে আসলে ভালো হতো। ও হো, তো দারুণ, তো দুর্দান্ত তো লেকটা। কি জায়গা রে ভাই, অপূর্ব। দেখুন যে জায়গাটা, কোনো কথা হবে না। ওই যে ওপরে উঠতে হবে, ওইটা ভিউ পয়েন্ট ওপরে। পেছন দিকে ছিল কেভটা, আর সামনে হচ্ছে ভিউ পয়েন্ট, যেটা 500টা সিঁড়ি আছে। তো আমি আগে ভাবছি ভিউ পয়েন্টটাই ঘুরে আসি, কারণ সন্ধ্যা হয়ে গেলে তো কিছু দেখা যাবে না ভিউ পয়েন্টে উঠলে, আর একটু মনে হয় না লাইট আছে বলে। কিন্তু কেভটায় মনে হচ্ছে লাইট থাকবে, কারণ ওটা এমনি অন্ধকার। তাই ওটা এখন কাটিয়ে দিলাম, ভিউ পয়েন্টে যাই, দেখাই আপনাদের কি আছে না আছে। যাই না কেমন কি হবে না হবে, বাট যাচ্ছি। টায়ার্ড হয়ে যাবো জানি, একটু জল একটু বাকি আছে, সেই নিয়ে উঠে যাবো। এই যে গোটো ভিউ পয়েন্ট এই দিকটাতে, তো উঠি ওপর দিকে, এই কতক্ষণ লাগে। এখন বাজে হচ্ছে 5:08। আচ্ছা, এখানে একটা কেভ আছে মনে হচ্ছে, টাইগার কেভ। আচ্ছা, এটাতে আলো আছে, এটা পরেই যাবো তাহলে। আলো আছে, এখন পরে ঢোকা যাবে। এটা উঠে আসি, কি লেখা আছে, দ্য লাইং ড্রাগন মাউন্টেন। চলুন শুরু করা যাক 5:09-তে। মাঝে মাঝে একটু ব্রেক নিলে আমি দেখাবো আপনাদের। সিঁড়িগুলো বড় বড় আছে। এটা কিন্তু পায়ে ব্যথা বা বয়স্ক মানুষদের জন্য একদমই রেকমেন্ডেড না। সুস্থ থাকলে, সব কিছু ঠিকঠাক থাকলে, মনে এন্তু থাকলে নিশ্চয়ই উঠে পড়বেন। এখানে এক্ষুনি সুন্দর খুব লাইট জ্বালিয়ে দিল সাইড দিয়ে, এলইডি স্ট্রিপ টাইপের। আর ওপরে যে মন্দিরটা আছে ওখানে লাইট জ্বলে গেছে। জানি না 100টা সিঁড়িও এসছি কি না। বেশ সুন্দর জায়গা। সকালে আসলেও কিছু সেরকম দেখা যেত না, কিন্তু অ্যাটলিস্ট আলো থাকতো, এটা ভালো জিনিস। তা চেষ্টা করছি আপনার এক্সপিরিয়েন্স। এখানে মনে হচ্ছে ড্রাগনটা এখানেই আছে, লাইং ড্রাগন টপ, এই মন্দিরের পাশ দিয়ে। তো এটা তো এখন যাবো না, কারণ আলো জ্বলছে, যেগুলো আলো নেই সেই দিকে যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে, এদিকে হচ্ছে টপটা, অনেক ওপরে। এই ফাইনালি টপে পৌঁছে গেছি, আর এনার্জি নেই, পুরো হাওয়া বেরিয়ে গেছে। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এটা কিন্তু 500 স্টেপ না, তার থেকে কমই হবে। এখনও তো একটা আলো আলো আছে, আপনাদের দেখাচ্ছি আশপাশটা কীরকম লাগছে, আগে দেখিয়ে দিই। আর এর পেছনেই রয়েছে ড্রাগনটা, সেই ড্রাগনটার পর লোকজন কিন্তু ওঠে, কিন্তু জায়গাটা রিস্কি, সেই জন্য উঠতে মানা করেছে আর কি। কিন্তু গিয়ে দেখাচ্ছি একটু ওদিকটা কীরকম আছে, আগে আশপাশটা দেখে নিন আলো চলে যাওয়ার আগে। ওই যে ওইদিকে হচ্ছে যে আরেকটা মন্দির আছে, সেটা আমার মানে এই সবগুলো স্টেপ কাউন্ট করে মানে 500টা বলেছে। ওদিকেও গোটা 100 ওপরেই স্টেপস আছে। আর এইদিকে পুরো শহরের ভিউ, সব আলোগুলো জ্বলেনি বলে এখনও বোঝা যাচ্ছে না, একটু আলো আছে। এইদিকে দেখুন, যে নদীগুলো দিয়ে বোটিং করলাম সেই নদীগুলোই মনে হচ্ছে আমার, এটা কন্টিনিউয়েশন। পুরো জায়গাটাই এরকম দুর্দান্ত, হেভি লাগছে। আর এখানে একটা মন্দির আছে, এখানে এই জায়গাটা উঠে কিন্তু সত্যি একটা অ্যাচিভমেন্ট মনে হচ্ছে। ওই দিকটা এখনও যায়নি, যদিও যাবো, সবগুলি ঘুরে যাবো। এই ঘোরার মধ্যে এই জিনিসগুলো, এক জায়গাতে ওঠা এক জায়গাতে নামা, টাইমের মধ্যে কমপ্লিট করা, এই জিনিসগুলো কিন্তু একটা ম্যাসিভ ব্যাপার, যেটার জন্য আমি খুবই আর কি প্রাউড। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর আপনাদের ভিডিওটা এত ভালো লেগে থাকলে, আগের জায়গাটা এই জায়গাটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে সাপোর্টও করবেন। নিচে যেই গোয়াটা আছে ওটা আশা করি লাইট টাইট জ্বলবে, তো সেটা নামছি। একটু পেছন দিকে দেখে আসি কী আছে না আছে, আপনাদের দেখাই একটু। পুরো ঘেমে গেছি, জ্যাকেটটা খুলে রাখলাম সেই জন্য, এত ঠান্ডা কিন্তু তাও ঘেমে গেছি। যে ড্রাগনটা কিন্তু এই দিকটায় রয়েছে,
এখান দিয়ে ওঠার রাস্তা খুবই খারাপ, তাই আর উঠছি না। সকালে উঠতে মানা করে, এই দেখুন বড় বড় পাথর, তো রাত্রিবেলা দাঁড়িয়ে ওঠা উচিত না, তাই আর উঠছি না এখানে। এটা কিন্তু অফিসিয়াল না, কিন্তু এখানে লোকজন উঠে ছবি তোলে আর কি। এবার নিচের দিকে যাওয়া যাক। এখানে সিঁড়িগুলো কিন্তু বিশাল চওড়া চওড়া পাথরের সিঁড়ি, তো সেগুলো খুব ধরে ধরে নামতে হবে, একটা একটা করে পা ফেলে ফেলে নামতে হবে। অন্ধকার তো সবই একটু সমস্যার, বাট ঠিক আছে, জায়গাটা দেখে গেলাম, এটা ভালো ব্যাপার। আমার হয়তো দেখা যাবে না, তাও আপনাদের বলি, এই মন্দির থেকে নেমে আসলাম কিছুটা। এখানে যে একটা প্ল্যাটফর্ম ছিল না, দেখাচ্ছিলাম ওঠার সময়, বসার জায়গা সব কিছু করা আছে, সেখানে একটু জিরাচ্ছি। আজকে পায়ে সত্যি আর পারছি না, খাওয়া দাওয়া না হলে না এগুলো করা যায় না। কালকেও করতে পারতাম, কিন্তু কালকে জন্য ইচ্ছে করে রাখলাম না, কারণ কালকে আবার আমাকে ক্যাট বাজাতে হবে, অনেকগুলো কাজ আছে। রাতে কিন্তু অন্যরকম চার্ম একটা। দেখি শহরটা আপনার দেখাচ্ছি, দেখুন দেখতে পান নাকি। ওই জায়গাটা মন্দির বাঁদিকে দেখতে পাচ্ছেন, আর এদিকে হচ্ছে পুরো শহর। নিজের চোখ দিয়ে কিন্তু দারুণ লাগছে দেখতে। আপনারা এসে দেখুন, এই ফিলটা কিন্তু অন্য, মানে যে বিকেল বিকেল ওঠেন, তারপর সন্ধ্যা অবধি বসে তারপর নামেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। মানে আমি যে টাইমে এসেছি তার থেকে 20 মিনিট আগে আসুন, 15 মিনিট আগে আসুন, তাহলেও লাভ আছে। এই যে সিঁড়িটা দিয়ে উঠেছিলাম, জাস্ট এলিভেশন গেনটা দেখুন, কি বিশাল বিশাল স্টেপ। খুব কুশান জুতো পরে আসবে, আমি চটি পরে এসেছি, নাহলে কিন্তু পায়ে ব্যথা হতে পারে, ভালো রকম ব্যথা হবে, আমারও হবে পরে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে দোকান ছিল, বন্ধ করে দিয়েছে, যেখানে টুকটাক খাওয়ার দাওয়ার পাওয়া যাচ্ছিলো। দিকে দেখলাম আওয়াজ হচ্ছে, দেখি একটা জন্তু। কী জন্তু? একটা ছাগল এখানে ঘাস খেয়ে বেড়াচ্ছে। জঙ্গলি আর কি, ভেতরে কিন্তু পুরো জঙ্গল, সেখান থেকে এসছে হয়তো। এই যে লাইটের জায়গা দিয়ে আসলাম, আবার এখানে কিন্তু এলইডি স্ট্রিপগুলো নেই, পুরো অন্ধকার, তাই এখানে মোবাইলের লাইট মেরে মেরে যেতে হবে, কোনো অপশান নেই। এই জন্য রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা আসা একটু সমস্যার। এই মোবাইলের আলোতে কিন্তু আলো হচ্ছে, নাহলে কিচ্ছু দেখা যাচ্ছে না, গুটগুটে অন্ধকার। সামনে আমার সেই টাইগার কেভ যেটা ছেড়ে এসেছিলাম সেটা রয়েছে, হয়তো ঢুকে দেখেই আসি। কোনো লোকজন নেই, কেউ নেই যদিও, বাট তাও যাই একবার দেখি কী আছে না আছে। আপনার যেটুকু পারছি দেখাচ্ছি, বেশি অন্ধকার হলে যাবো না, কিন্তু আলো জ্বলছে মনে হচ্ছে, টুক করে দেখে আসি, আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, টাইগার কেভ, যেহেতু এই টাইগার রয়েছে এখানে। সুন্দর। ও এইটুকুই, আর কিছু নেই নাকি? যাওয়া যায় না, এখানে জল রয়েছে। ও তাহলে এটা না, সরি, এখানে জলের মধ্যে তো যাবো না, এক্সট্রা তুফানি হয়ে যাবে। আমার সবসময় শুনশান সময় সব একটু কঠিন জায়গাগুলো চলে আসি। এই যে মুহা কেভটা এদিকে আছে, যাবো নাকি? আলো তো জ্বলা উচিত না, সামনে একদম অন্ধকার, ওদিকে তো কিছুই দেখছি না। হ্যাঁ, যদি আলো থাকে তবেই যাবো, এই অন্ধকারে গিয়ে তো কিছু দেখতে পাবো না। কিন্তু কেভে আইডিয়ালি আলো থাকা উচিত। মুয়া কেভ ডান দিকে, যাই, কি আছে? এই তো অ্যাডভেঞ্চার। এক্সকিউজ মি, ইজ দিস ক্লোজড নাও? Yes, there is some spring, but there is a door. And ওকে, হিয়ার, ওকে, আইল গো দ্যাট দেন। বলছে ফ্ল্যাশ লাইট দিয়ে হয়ে যাবে। এক ভাইকে জিজ্ঞেস করলাম, সে বললো ফ্ল্যাশ লাইট দিয়ে কেভের মধ্যে ঢোকা যাবে। চট করে দেখে আসি। পার্ল স্প্রিং, কেউ নেই ভাই, কী অবস্থা! এই না হলে মজা। যাওয়া যাক। ভেতরটা গরম আছে কিন্তু। আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো, এরকম যদি হতো আপনারা কি ঢুকতেন? ও পার্ল স্প্রিং বন্ধ করে দিয়েছে, ঢোকা যাবে না। তাও যাই, এটা কিন্তু পুরো কেভ একটা। কিন্তু আমি একটা জিনিস বুঝি, পেছন থেকে যখন হাওয়া আসছে, পাস করছে, আমার শ্যাডোটা থেকে ভয় পেয়ে গেছি। এরকম ফ্ল্যাশ লাইটটা বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। আর বেশি গিয়ে লাভ নেই, এর ভেতর কিচ্ছু। এই দেখুন জায়গাটা, এই কেভের ভেতর কিন্তু এই বসার জায়গা আছে, জানি না কতটা দেখা যাচ্ছে। হাওয়াটা আসে পেছন দিক দিয়ে, মানে ওপেনিং আছে কোথাও একটা। এটা বেশ চাপের, কিন্তু সামনে দেখুন বসার জায়গা, জানি না দেখা যাচ্ছে কিনা, কিন্তু ওদিকটা কিচ্ছু নেই, বোঝা যাচ্ছে না। এই যে আলো এসছে বলে মুখটা দেখা যাচ্ছে। এবার ব্যাক করি মুখ। দেখুন জায়গাটা দেখুন। আর স্পেশালি লোটাস ফার্মটা তখন বন্ধ হয়ে গেছে, ওটা যদি যাওয়া যেত না পরে, মানে যদি আলো থাকতে থাকতে। আমার স্কুটি লাস্ট পড়ে গেছে এখানে, দোকান টোকান বন্ধ করে সব চলে গেছে, কী অবস্থা। যাই, স্কুটি নিয়ে ফিরে গিয়ে এবার চারিপাশটা দেখুন, সব বাড়িতে ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। জায়গাটা দেখুন তো একবার, কেমন লাগছে। লোকজন নেই, কেউ নেই, খালি স্ট্রিট লাইট আর আমি। জীবন একটাই, জীবন একটাই। আমি এখন যাচ্ছি হচ্ছে নিনবিনের দিকে, এখান থেকে 5 কিলোমিটার মতন। তো ওখানে বলছে ভিনাফোনের একটা দোকান আছে, যেটা খোলা থাকবে হয়তো। ওদিকে গিয়ে দেখছি কিছু ফুচকা, ওখানে খেয়েও নেবো,
রাস্তাঘাট খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। ট্যামককের তো অনেক ছোট, নিনবিনটা একটু বড়, তো সেই জন্য ভাবছি এখানে হয়তো খোলা থাকবে দোকানটা, তো গিয়ে রিচার্জটা করে নিতে পারবো। এই যে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন নিনবিনে, যেই লোকেশনে ছিলাম আগে মুয়া কেভস থেকে মোটামুটি 6 কিলোমিটার দূরে। আর এই যে ভিনাফোন, এখান থেকে আমি রিচার্জটা করে নিলাম 160 হচ্ছে লোকাল কারেন্সিতে, 160,000 আর কি। তো তাতে 6 GB মতন পেয়েছি পার ডে, এটা বেশ ভালো 30 দিনের জন্য। তো নতুন সিম নিলে আরও খরচা বেশি পড়ে যেত যা দেখছিলাম, তো এটা করে নিলাম। অনেক দূর এসছি আর কি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাওয়ার দাওয়ার খুঁজবো আর টাকাটা তুলবো, তো সেগুলো করে নিয়ে আবার ব্যাক করবো। ভালো বেশ। এখানে নিনবিন যেহেতু একটু বড়ো লোকেশান, সেই জন্য দোকান মানে দোকান পয়সার এখানে বেশি আছে, তো সেই জন্য কোনো অসুবিধা হয় না। আর ট্যামককে কিন্তু অনেক লিমিটেড, এখানে যে এত বড় দোকান দেখতে পাচ্ছেন, ট্যামককে কিন্তু সেরকম নেই বললেই চলে আর কি। তো যাই, এটিএম থেকে টাকাটা তুলে আবার কিছু খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপর ব্যাক করবো। এখান থেকে 11 কিলোমিটার কি 12 কিলোমিটার যেতে হবে ট্যামককে। এই যে খাওয়ার আগে দিয়ে গেছে ডেজার্ট টাইপের, কলা শেষ হয়ে গেছে, সেই জন্য এখানকার একটা লোকাল খাবার দাবার মনে হচ্ছে, বেশ সুন্দর। এই যে এখানে একটা রেস্টুরেন্টে এসছে, এখানে এটা হচ্ছে নিনবিনে, আমার ওখান থেকে আমার থাকার জায়গা থেকে মোটামুটি ধরুন এই 11-12 কিলোমিটার দূরে। খাওয়া দাওয়া সেরে নিই, এখানে দুজনের দাদার সাথে গল্প করছি খুব, খেয়ে দে দেখাচ্ছি খাবারটা আসুক আগে। এই যে নিনবিনে আমি আছি বলছি না, 8-10 কিলোমিটার দূরে আমার হোমস্টের থেকে, সেখানে ফ্রাইড রাইস দিয়েছে আর কি, চিকেন ফ্রাইড রাইস পুরো ঢিপি, বিশাল বড়ো। দিয়ে খেতে কেমন, এখনও আমি 30%ই কমপ্লিট করতে পারিনি, এখনও পুরো থালা পড়ে আছে, খেয়ে শেষ করা যাচ্ছে না। খুব সুন্দর করেছে খাবারটা, একটু ব্ল্যান্ড আছে কিন্তু সস টস দিয়ে ভালোই লাগছে, কিন্তু পরিমাণ ওয়াইজ মানে দুজন ইজিলি খেয়ে নিতে পারে। আমাদের শেষ করতে পারবো না, আমি যতটা পারছি খেয়ে নিচ্ছি, খেতে ভালো, হালকা টেস্ট, নানা রকম ভেজিটেবলস দিয়েছে, তার সাথে মাংস আছে, একটু ডিমও দিয়েছে মনে হচ্ছে একটু। এই যে তোমার থেকে খাওয়া দাওয়া শেষ করলাম, ভাতের পরিমাণ এত দিয়েছে শেষ করতে পারলাম না। আর সামনে একটা সুপার মার্কেট আছে, ওখানে যাই, গিয়ে টুকটাক জিনিস কিনি। আর আমি এই চপস্টিক দুটো নিয়ে নিলাম ওর থেকে বলে, এই চপস্টিক আর একটা মেরি বিস্কুট দিয়ে দিয়েছে, খুব ভালো, এদের ব্যবহারটা এত সুন্দর, এই জন্য ভালো লাগছে। 9টা বাজে, তো এবার যাই ট্যামককের দিকে, আরও মোটামুটি 8-10 কিলোমিটার হবে এখান থেকে। আজকে এই ট্যামককে লাস্ট নাইট, তো সেই জন্য একটু ঘুরে নিচ্ছি, কালকে এখান থেকে বেরিয়ে যাবো। খুব টায়ার্ড, তাও একটু ভাবলাম ঘুরে নিই, একটু এটা আলো ফালো দেখি আর একটু হাঁটাহাঁটি করি, কী আছে। কাল তো আজকে ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো, কালকে অফিসও আছে। তো ক্যাডবা পৌঁছে গিয়ে অফিস করবো। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু